কানাডার বেগমপাড়ার সাহেবদের খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ। গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ, ছাড় পাবে না নেপথ্যের হোতারাও। এক সেকেন্ডের জন্য খুলছি আমি ১০০ টাকা জরিমানা দিচ্ছি। রাজধানীবাসীকে মাস্ক পরাতে অভিযান অব্যাহত, এরপরও না মানলে পাঠানো হবে জেলে। চট্টগ্রামে বাড়ছে করোনায় নবজাতক আক্রান্তের হার। গোল্ডেন মনিরের সাথে সরকারি মন্ত্রী এমপিদের সখ্যতা আর কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার সাহেবদের খুঁজে বের করতে দুদক ও সরকারের কণ্ঠে এখন একই সুর। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে মনিরের হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠার নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত অক্টোবরের শুরুতে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এলে তা যাচাই শুরু করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে মনিরের নামে স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ৫০ কোটি টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালের পর অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস মেলেনি। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চোরাচালানকারী মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। রাজুকের জালিয়াতির জন্য অন্যান্য কর্মকর্তা কর্মচারী অন্যান্য যে বিরুদ্ধে আছে তাদেরটা মনিরের পিছনে সহযোগী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোল্ডেন মনিরের সাথে সরকারি মন্ত্রী এমপিদের সখ্যতা খুঁজে দেখা হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের আর কেউই অপরিহার্য নয়। কোন প্রতিবন্ধীর সাথে তার সম্পর্ক আর কোন কোন এমপির সাথে তার যোগাযোগ, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাচারকারী হিসাবেই দেখতে হবে। সে কি আওয়ামী লীগের না প্রশাসনে আওয়ামী লীগ ঘেঁষা কোনো কর্মকর্তা, সেটা তো দেখার বিষয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ৫ মাস শূন্য থাকার পর নতুন প্রতিমন্ত্রী পেল ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জামালপুর ২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান। সীমিত পরিসরে এই শপথ অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরিদুল হক খান বলেন, বর্তমান অবস্থা থেকে উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। করোনা মহামারীর বিচ্ছিন্নতার এই সময়ে দীর্ঘদিন পর আবারও কিছু সময়ের জন্য সরব হয়েছিল রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে হলেও আয়োজন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার। এদিন নতুন প্রতিমন্ত্রী হিসেবে জামালপুর ২ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। যে সকল বিষয়ে আমি অবগত হইব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানে ছিল না বড় কোনো আয়োজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। শপথ শেষে বেরিয়ে বঙ্গভবনের ফটকে তিনি সাংবাদিকদের বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাবেন। যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, যে লক্ষণের যে উদ্দেশ্য নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। যে অবস্থা আছে তার থেকে যদি কিছু উন্নতির দিকে নেওয়ার মতো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আমি সেই চেষ্টা করব। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীর তালিকায় অন্তর্ভুক্ত হলেন ফরিদুল হক খান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। বিমানের বহরে যুক্ত হলো নতুন -8 ধ্রুবতারা। ৭৪ আসনের আধুনিক উড়োজাহাজটি পরিবেশ বান্ধব। কানাডা থেকে আরও 2টি আসবে ফেব্রুয়ারির মধ্যে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরার দায়ে অনেককেই ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এরপরও না মানলে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এক সেকেন্ডের জন্য খুলছি আমি এই যে এখানে এখন যে হাতে ব্যথা পাইছি তো ভুলে মাস্কটা ফালাই দিয়েছে, আনি নাই অন দিছে পিন্দা নিয়েছি, উনি আমার জন্য ধরে লাগবে। অজুহাত একই, কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার আবার বাড়ছে ভয়াবহ হারে। নগরবাসীকে মাস্ক পরাতে তাই কয়েকদিন ধরেই চলছে এমন অভিযান। আমার কাছে মাস্ক ছিল না, এর জন্য করে আমি ১০০ টাকা জরিমানা দিচ্ছি। সবারই এই জিনিসটা পরা অতি জরুরি,
এবং কি এই জিনিস বাধ্যতামূলক করলে আমি আরও খুশি হইতাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারণ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় ক্রেতা বিক্রেতা এবং পথচারী বেশ কয়েকজনকে 100 থেকে 200 টাকা করে জরিমানা করা হয়। যে কোনো সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে শিগগিরই। মাস্ক ছাড়া থাকলে আমরা জরিমানা করছি এবং প্রয়োজন বোধে আমরা মাস্ক বিতরণ করছি। আমরা আরও কঠোর অবস্থান নিব এবং প্রয়োজন বোধে জেল পর্যন্ত করার আমাদের নির্দেশনা রয়েছে। অভিযানের সময় মাস্ক বিতরণের পাশাপাশি করোনা বিষয়ে সচেতন করা হয়। এদিন মোট 12টি মামলায় 1900 টাকা জরিমানা করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শীতকাল আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছে। শুধু বড়রাই নন, আক্রান্ত হচ্ছে নবজাতকও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীত শুরুর সাথে সাথে আবারও ভয়াবহ হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। সেপ্টেম্বর অক্টোবর মাসে গড়ে আক্রান্ত হতো 40 থেকে 50 জন। এখন প্রতিদিন আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। শুধু বড়রাই নন, নবজাতক শিশু নবজাতক ওয়ার্ডে কোভিড যে ভাইরাস মার থাকে সেটা মার শরীর থেকে গর্ভাবস্থায়ও আসে না এবং ব্রেস্ট ফিডেও যায় না। এটা হয় সাধারণত ওই যে হাসি কাশি যে ড্রপলেট ইনফেকশন এটা এবং কন্ট্যাক্টের জন্য এই দুইভাবেই আক্রান্ত হয়। এদিকে সাধারণ মানুষকে মাস্ক পরায় বাধ্য করতে আরো কঠোর হওয়ার চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন। যারা আপনার অবজ্ঞা এবং অবহেলাপূর্বক মাস্ক পরিধান করছে না তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি এবং ডেফিনেটলি আমাদের যেহেতু অভিযান অব্যাহত আছে, আমরা অসচেতনতা দেখলেই বা অবজ্ঞা যদি দেখি অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 23,648 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সবশেষ তথ্যে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,448 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,230 জন। গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে 15,018 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 26,80,149 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,230 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,51,990 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,448 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,266 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন। ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের 1 কিলোমিটার নির্মাণে যেখানে খরচ হয়েছে 30 কোটি টাকা, সেখানে প্রায় 3 গুণ বেশি বরাদ্দ রেখে একনেকে পাশ হলো ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীত করার প্রকল্প। কিলোমিটার প্রতি এই সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় 86.5 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে বিতর্কিত ঘাস চাষ সহ 10,700 কোটি টাকার 7 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঝিনাইদহ যশোর মহাসড়ক 2 লেন থেকে 6 লেনে উন্নীত করার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের ব্যয় ধরা হয় 4,187 কোটি টাকা। এর মধ্যে সরকার ব্যয় করবে 1,482 কোটি টাকা আর বাকি অর্থের যোগান দেবে বিশ্বব্যাংক। 48.5 কিলোমিটারের এই সড়ক তৈরিতে প্রতি কিলোমিটারেই খরচ 86 কোটি 34 লাখ টাকা, যেখানে ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় ছিল 30 কোটি টাকা। আলোচনা সমালোচনার মুখে অনুমোদন দেওয়া হয়েছে 116 কোটি টাকা ব্যয়ে উন্নত মানের ঘাস চাষ প্রকল্প। উন্নত জাতের ঘাস চাষ বিদেশে প্রশিক্ষণ দিয়ে তা 8 বিভাগের খামারি পর্যায়ে নিয়ে যাওয়া হবে। উন্নত জাতের ঘাস সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে উনি বলেছেন যে এটা খুবই ভালো প্রজেক্ট। আমাদের ভুট্টা চাষের ফলে গোখাদ্যের উন্নতি হয়েছে, সেটাও উৎসাহিত করা হবে এবং এই প্রকল্পে যে উন্নত জাতের ঘাস যেটা আমাদের জন্য লাকসই, আমাদের জমির জন্য এবং আমাদের প্রাণীর লাইভ স্টকের জন্য যেটা লাকসই, সেই ধরনের ব্যবস্থা করতে এবং এটা তিনি
অনুমোদন করেছেন। ১,৩৩৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করা হবে খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে, ২,১৮০ কোটি ৯৯ লাখ টাকা ওয়েস্ট ইকোনমিক করিডোর ও আঞ্চলিক উন্নয়ন এবং ১,০২৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। খুরুশকুল প্রজেক্ট সম্পর্কে উনি বলেছেন যে ওখানে যারা জলবায়ু উদ্বাস্তু কিংবা এয়ারপোর্ট সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের লিস্ট করা আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া সারা দেশে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের জন্য ১৮০৫ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বৈঠকে। নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে ঠিকাদারদের একই সময়ে একাধিক কাজ না দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা সচিব। সেটা উৎসাহিত করা হবে। এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। একনেকের নতুন প্রকল্পে ২০২২ সালের মধ্যে দেশের সব ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। এছাড়া ১০ থেকে ১৭ বছর বয়সীদের জন্য দেওয়া হবে পরিচয়পত্র, আর জন্মের পর প্রত্যেক শিশু পাবে ইউনিক আইডি। স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ৩রা অক্টোবর। কথা ছিল দেশের ৯ কোটি ভোটারের হাতে এটি পৌঁছে যাবে ৪০০ দিনের মধ্যেই। কিন্তু কিছুদিন পেরোতেই স্মার্ট কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের ওবার্থ কোম্পানির সাথে টানাপোড়েন শুরু হয় নির্বাচন কমিশনের। বেশ কয়েকদিনের স্থবিরতার পর কমিশনের নিজস্ব উদ্যোগে তৈরি শুরু হলেও প্রায় ৪ কোটির বেশি ভোটার এখনও পায়নি স্মার্ট কার্ড। বাইরে রয়ে গেছে হারানো কিংবা সংশোধিত স্মার্ট কার্ডের পুনঃমুদ্রণও। এর মধ্যে নতুন টানাপোড়েন, জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম নিজেদের অধীনে নেওয়ার প্রস্তাব তোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব আলোচনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আগামী ৫ বছরের জন্য ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দেয় একনেক। নতুন এই প্রকল্পের অধীনে ২০২২ সালের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে যাবে বলে জানিয়েছেন এনআইডি ডিজি। আমরা কনফিডেন্ট যে এখন যেহেতু প্রকল্প পাস হয়েছে, সুতরাং ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা করেছি ২২ সালের মধ্যে আমরা সকল নাগরিককে স্মার্ট কার্ড প্রদান করব। এছাড়া ১০ থেকে ১৭ বছর বয়সীরা পাবে পেপার লেমিনেটিং কার্ড, আর জন্মের পরপরই প্রত্যেক শিশুকে দেওয়া হবে ইউনিক আইডি। আমাদের একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে ইউনিক আইডি নাম্বার প্রদান করব। এটা আমরা আশা করছি যে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ উইল স্টার্ট। সেকেন্ড আসতেছে, আমরা পরিকল্পনা করেছি ১০ বছর প্লাস যখন তার বয়স হবে এই কিশোরদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করব। বর্তমানে প্রায় ১৪০টি সংস্থাকে সার্ভিস দেয় এনআইডি উইং। মহাপরিচালক জানান, নতুন এই প্রকল্পে সার্ভিসের আওতায় নিয়ে আসা হবে দেশের সকল সেবা সংস্থাকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি নতুন -8 উড়োজাহাজ ধ্রুবতারা। আরও দুটি আসবে আগামী বছরের শুরুতে। এসব উড়োজাহাজ দিয়ে বিমানের নতুনভাবে রুট সাজানোর পরিকল্পনা থাকলেও করোনার কারণে আপাতত সম্ভব হচ্ছে না। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধ্রুবতারা। দেশে পৌঁছার পর ধ্রুবতারাকে ওয়াটার ক্যানন সেলুট দিয়ে স্বাগত জানানো হয়। বর্তমানে বিমানের বহরে দুটি ড্যাশিট আছে, যা অভ্যন্তরীণ গন্তব্যে বেশি চলে। নতুন ড্যাশিট যুক্ত হওয়ায় বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19টি। ২০১৮ সালে কানাডার বম্বার্ডিয়ার কোম্পানি থেকে 3টি ড্যাশিট কেনার জন্য চুক্তি করে বাংলাদেশ বিমান। G2G ভিত্তিতে কেনা 3টি উড়োজাহাজের মধ্যে বাকি দুটি ড্যাশিট বিমানের বহরে যুক্ত হবে 2021-এর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এসব উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আঞ্চলিক এবং আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা আছে বিমানের। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসনের ড্যাশিট উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক, ইউটিউব সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠনে ভারতীয় হাই কমিশনারকে প্রস্তাব দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান আইসিটি মন্ত্রী। এ বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বন্ধু স্বজনের সঙ্গে যোগাযোগ, গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান কিংবা বিনোদনের মাধ্যম হিসেবে প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইতিবাচক অবদানের পাশাপাশি অনভিপ্রেত ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে রাজনৈতিক সংঘাত, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের ঘটনাও ঘটছে। এমন প্রেক্ষাপটে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় অভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম গঠনে ভারতকে প্রস্তাব দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন জেলায় বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরেরও অনুরোধ করেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিন পার্ট অফ লাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। এই খাতে পশ্চিমা কোম্পানিগুলো আধিপত্য করছে, যাদের আমাদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোর জন্য একটি অভিন্ন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক প্রতিষ্ঠায় আমরা আইন ও নীতি প্রণয়ন করতে পারি, যেভাবে করেছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিন্ন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন ভারতীয় হাইকমিশনারও। এছাড়া জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতেই প্রশাসনিক সক্ষমতা বাড়ানো, ডিজিটাল কর ব্যবস্থা এবং প্রান্তিক পর্যায়ে উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আমরা বন্ধু, প্রতিবেশী ও সহকর্মীদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারছি, তেমনি এই মাধ্যম ব্যবহার করে অনেকে আমাদের সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে অনৈতিক হস্তক্ষেপ ও ধর্মীয় সম্প্রতি বিনষ্টে কাজ করছে। অভিন্ন প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানে কাজ করতে পারি, যা আঞ্চলিক নেটওয়ার্ক উন্নয়নে সহায়ক হবে। 50টি বিশ্ববিদ্যালয়ে আইটি ল্যাব প্রতিষ্ঠা ও 12টি হাইটেক পার্কে 30,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে দুই দেশ যৌথভাবে কাজ করছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম 2,500 টাকা কমানো হয়েছে। স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বুধবার থেকে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আন্তর্জাতিক বাজারে ডলার ও জ্বালানি তেলের দরপতন এবং স্বর্ণ বাজারের ওঠানামার বিষয় উল্লেখ করে দেশের বাজারের মন্দা বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানানো হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 73,840 টাকা, 21 ক্যারেট 70,690 টাকা আর 18 ক্যারেটের স্বর্ণ কিনতে গুনতে হবে 61,000 টাকা। এছাড়া প্রতি ভরি সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 51,600 টাকা। স্বর্ণের দাম পরিবর্তন করা হলেও রূপা বিক্রি হবে আগের দামেই। এর আগে গত 15 অক্টোবর স্বর্ণের ভরিতে 2,330 টাকা বাড়িয়েছিল বাজুস। অবশেষে স্বস্তি এলো মার্কিন রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হওয়ার পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে মন্ত্রিসভা গুছিয়ে আনার কাজ প্রায় শেষ করে ফেলেছেন নির্বাচনে সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রেসিডেন্ট নির্বাচনের 3 সপ্তাহ পর মার্কিন রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি এসেছে। অবশেষে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী প্রেসিডেন্ট জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতা হস্তান্তরে নির্দেশনা দিয়েছেন। তবে ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। উল্টো নির্বাচনে কারচুপির অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন। সোমবার পরপর 3টি টুইট বার্তায় এইসব মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। এমনিতেই নতুন প্রশাসন গোছানোর কাজে মনোযোগী ছিলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রশাসনের এমন নির্দেশনা পেয়ে আরও যেন ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কাল বিলম্ব না করে অ্যান্থনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান এভরিল হেইন্সকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু উপদেষ্টা এবং লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে রাষ্ট্রদূত মনোনয়নের ঘোষণা দিয়েছেন বাইডেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতিতেই যেন ফেরার ইঙ্গিত দিলেন ওবামারই রানিং মেট সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। এদিকে পেনসিলভেনিয়ায় বিলম্বিত মেইল ভোট নিয়ে রিপাবলিকানদের করা একটি মামলার শুনানি নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে আরও মামলা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সংযুক্ত আরব আমিরাতগামী ভিজিট ভিসাধারীদের বাংলাদেশের ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তুলেছেন সেখানকার বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন। অবিলম্বে তারা এই ধরনের হয়রানি বন্ধ করে ভিজিট
ভিজিট ভিসাধারীদের আমিরাত যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ থাকলেও করোনার ক্ষতি পোষাতে সম্প্রতি শ্রমিক ভিসা ট্রান্সফার ও ভিজিটে আসা ব্যক্তিদের শ্রমিক ভিসার সুযোগ করে দিয়েছে দেশটি। বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও ইমিগ্রেশনে ভিজিটধারীদের বিভিন্নভাবে বাধা দেয় এই সুযোগটি কাজে লাগাতে পারছে না তারা। বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের বৈরী মনোভাবে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। আমাদের দেশে কিছু অসাধু কর্মকর্তা এবং একটা চক্র বিশেষ করে এটাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আসার ক্ষেত্রে। বর্তমানে যে এয়ারপোর্টে যে হয়রানি হইতেছে ভিজিট ভিসাধারী মানুষের সাথে, তো এই বিষয়ে একটা স্মারকলিপি কনসাল জেনারেল স্যারের কাছে দেওয়া হয়েছে যে যাতে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা যায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ। প্রপার কাগজ যদি থাকে তাহলে তারা সহসা যেন এই দুবাইতে আসতে পারে, তাহলে আমাদের রেভিনিউ এবং আমাদের এই সুবিধাটা যেন সরকার করে সেই ব্যবস্থা যেন করা যায়। এয়ারপোর্টে হয়রানির জন্য অনেক ভিসা মিস হয়ে যাচ্ছে, টিকিটও ওরা মিস করতেছে, তো এতে আবার সাফারিং আমরা করতেছি। আর গরিব লোকগুলা যারা ভিসা টিকিট নিচ্ছে ওদের তো কি অবস্থা হয় জানেন। তবে অযৌক্তিকভাবে বাধা প্রদানকারীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল। প্রবাসীদের দেশে ও বিদেশে যাতে সকল প্রকার হয়রানি থেকে মুক্ত থাকতে পারেন সে ব্যাপারে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আমরা অবশ্যই আপনাদের পাশে আছি এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য যা কিছু করণীয় আমরা সেটি করব ইনশাআল্লাহ। শ্রমিক ভিসা লাগানোর সুযোগ পেয়ে বাংলাদেশিরাও দেশটিতে ব্যাপক হারে বিনিয়োগ করেছে। সরাসরি শ্রমিক ভিসা দেওয়ার সুযোগ না থাকায় ব্যবসায়ীরা ভিজিটে আত্মীয়স্বজন এবং পরিচিত লোকজন এনে জনবল সংকট মেটানোর চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশের ইমিগ্রেশনের অযৌক্তিক বাধা বিনিয়োগকারীদের হতাশ করে তুলেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আয়ারল্যান্ডে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি সংখ্যা। আইরিশ নাগরিকত্ব থাকলেও তাদের সন্তানদের বাংলা ভাষা শিক্ষা দিয়ে বাংলাদেশের সঙ্গে সেতু বন্ধনে প্রথমবারের মতো চালু হলো অনলাইন বাংলা শিক্ষার ক্লাস বাংলা পাঠশালা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। শহীদ সালাম বরকত জব্বার সহ অনেকের আত্মত্যাগে অর্জিত এই বাংলা ভাষা পৃথিবীর অনেক দেশেই যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের ভাষার বড় এক স্বীকৃতি। বিদেশি মাটিতে বাংলা ভাষার গাঁথুনি আরো মজবুত করতে পরবর্তী প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে আয়ারল্যান্ডে শুরু হয়েছে বাংলা পাঠশালা অনলাইন বাংলা ক্লাস। প্রথমবারের মতো চালু হওয়া বাংলা পাঠশালার উদ্যোগে খুশি কমিউনিটি ব্যক্তিত্বরাও। সব ধরনের সহযোগিতার পাশাপাশি এই মহতি উদ্যোগকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। অনলাইন বাংলা পাঠশালার সার্বিক সাফল্য কামনা করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উদ্যোক্তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। এই কার্যক্রমে আমাদের ছেলেমেয়েদের বাংলা পড়া এবং শেখার আগ্রহ ও উৎসাহ পাবে। বাংলা ভাষা শিখতে পারলে ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এতে করে পরবর্তী প্রজন্মের মাঝে বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হবে বলে মত বাংলা পাঠশালার এই শিক্ষিকার। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানরা যেন বাংলা ভাষাটা ভালো করে শিখতে পারে, এতে করে ভাষার প্রতি তাদের একটা ভালোবাসা জন্মানোর পাশাপাশি দেশের প্রতিও দায়িত্ববোধ তৈরি হবে বলে মনে করি। শুক্র শনি রবি এ 3 দিনে একদিনে 10 জন করে 30 জন নিয়ে শুরু করলো বাংলা পাঠশালা। প্রবাসে ভালোবাসায় বাংলা ভাষা এই স্লোগান নিয়েই আয়ারল্যান্ডে পথ চলা শুরু করলো বাংলা পাঠশালা। বিদেশের মাটিতে আমাদের সন্তানদের মাঝে মায়ের ভাষা চর্চা দেশের প্রতি মমত্ববোধে আরও এক ধাপ এগিয়ে যাবে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার উপদেষ্টা হাসান রেজা খান। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি সুবর্ণ নন্দিতা আপোষ। পরিবার থেকে শুরু করা সেই কঠিন কাজই আমাদের নেত্রী হাতে সেই মানুষ যে মানুষটিকে 2004 সালে 21 আগস্ট তৎকালীন বিএনপি জামাত জোটের সেই এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও এক। এবং কানাডার বেগমপাড়ার সাহেবদের খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ। গোল্ডেন মনিদের 610 কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ, ছাড় পাবে না নেপথ্যের হোতারাও। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।